আমাদের অবশ্যই রিসোর্স অনেকটা সীমিত। আইপিএল, বিগ ব্যাশ বা হচ্ছে পিএসএলে যে ধরনের প্রোডাকশন দেখে থাকি, এইখানকার রিসোর্স আর ওইখানকার প্রোডাকশন এখন পর্যন্ত সমান হয়নি। এইবার হচ্ছে আমরা 65 জন ক্রু মেম্বার ছিলাম টোটাল। এই লাস্ট যে সিরিজ হলো আমাদের পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ, দামটা হচ্ছে বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা আছে। দর্শক, আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, টি স্পোর্টসের প্রোগ্রাম অ্যান্ড হেড অফ অপারেশনস। আমরা তার সাথে কথা বলবো, জানবো গেল পাকিস্তান সিরিজটাতে হেড অফ প্রোডাকশন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, তার কাছ থেকে এইসব বিষয়ে আমরা জানবো। ভাইয়া, প্রথমবারের মতো বাংলাদেশের মানুষজন আপনারা এই দায়িত্বটা পালন করেছেন, আপনার তত্ত্বাবধানে পাকিস্তান সিরিজটা আমরা দেখতে পেরেছি, আমাদের লোকজন ছিল। আসলে এইটা আসলে কতটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য? আলহামদুলিল্লাহ, আমরা ক্রিকেটের সাথে তো আসলে অনেক আগে থেকেই জড়িত। আমরা নানাবিধভাবে অন্যান্য খেলার সাথেও প্রোডাকশনের সাথে জড়িত। বাট অ্যাজ এ হেড অফ প্রোডাকশন, এই প্রোডাকশনে আমরা কাজ করার কারণে যেই কিছু তফাৎ আপনারা হয়তো দেখতে পারবেন প্রোডাকশনের মাধ্যমে। এর আগে দর্শকরা পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি নিয়ে নানাবিধ কথা বলে গেছে বিগত বছরগুলোতে। বাট এইবার আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করেছি আমাদের যেই রিসোর্সগুলো ছিল সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক পিকচার কোয়ালিটির সাথে সাথে সাউন্ড সিস্টেমগুলোকে দর্শকদের সামনে তুলে ধরা। এতদিন আমরা দেখতাম বাহিরের যারা আছে, বিভিন্ন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের থেকে রিয়েল ইম্প্যাক্ট যারা আছে, তারা এসে এখানে হেড অফ প্রোডাকশনের দায়িত্ব পালন করতো, তাদের আন্ডারে আমরা কাজ করতাম। এবার দেখলাম আমরাই সেটা করছি, তারা আমাদের আন্ডারে কাজ করছে। অ্যাজ এ হেড অফ প্রোডাকশন হিসেবে এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে, বা এইটা আমাদের জন্য কতটুকু বড় পাওয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে শুরুতেই বললাম যে অনেক দিন আমরা নানাবিধ প্রোডাকশনের সাথে কাজ করে আসছি। টি স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, এছাড়া হকিও আমরা করেছি। আমরা নানাবিধ প্রোডাকশনের সাথে করেছি। তো আমাদের যেই ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো ছিল সেইগুলোকে আমরা একটু প্রপারলি ইউজ করতে চেয়েছিলাম। তো শুরু থেকেই আমাদের মোটিভেশনটা ছিল হচ্ছে এর আগে যারাই বা যেভাবেই প্রোডাকশনগুলো করেছে, সেই প্রোডাকশনে অবশ্যই যারা হেড অফ প্রোডাকশন বা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা হয়তো তাদের মতন করে অপারেশন করেছে। বাট আমি দায়িত্ব পাওয়ার পরে আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছিল দর্শকরা সাধারণত নানা সময়, কারণ আমি নিজেও ক্রিকেটের খুব বড় একজন ভক্ত। আমি অলওয়েজ বাংলাদেশের খেলা হলে তো কথা নেই, সব ক্রিকেটই আমি ফলো করার চেষ্টা করি সবসময় টেলিভিশনের মাধ্যমে। তো ওই প্রোডাকশনগুলোর মধ্যে যে সমস্ত লুফলগুলো ছিল, কিংবা আমি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো লুফলের কথা দর্শকদের থেকে আমি নিজেও কমেন্ট করেছি একটা সময়, আমার মনে আছে। তো আমি আমার জায়গা থেকে সবার আগে সেই জিনিসগুলোকে চেষ্টা করেছি ঠিক করার। আমাদের অবশ্যই রিসোর্স অনেকটা সীমিত। অন্যান্য আমরা যেমন আইপিএল, বিগ ব্যাশ বা হচ্ছে পিএসএলে যে ধরনের প্রোডাকশন দেখে থাকি, এইখানকার রিসোর্স আর ওইখানকার প্রোডাকশন এখন পর্যন্ত সমান হয়নি। বাট যেইটুকু আছে আমাদের, সেইটুকু নিয়ে আমরা চেষ্টা করেছি সব থেকে বেস্ট কীভাবে আউটপুট প্রদান করা যায়। আর সেই জন্যে আমি সবার প্রথমে সকল ক্রু অ্যালং উইথ যেই কোম্পানি যারাই এসেছে কাজ করতে, আমি আগে তাদের টোটাল ইকুইপমেন্ট নিয়ে বসেছি। সেই প্রোডাকশন থেকে সব থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য কী কী করা দরকার, সেটার জন্য তারা হয়তো একটু বেগ পেয়েছে এবার আমার কাছ থেকে। বাট এইগুলো হচ্ছে চেষ্টা করা দর্শকদেরকে আরও কীভাবে একটা ভালো প্রোডাকশন উপহার দেওয়া যায়, সেইটাকে চেষ্টা করার জন্য আমি ওই জিনিসগুলো করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অলরেডি আমি দেখেছি ফেসবুকে অনেকে এর আগের সিরিজগুলোর সাথে এই সিরিজের পিকচার কোয়ালিটির কম্প্যারিজন দিয়ে পোস্টও করেছে। তো হ্যাঁ, বললাম যেই রিসোর্সগুলো ছিল সেইগুলো দিয়ে সব থেকে বেস্ট আউটপুট কীভাবে করতে হয় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। একটু জানতে চাওয়া, কতজন আসলে ক্রু মেম্বার আপনার আন্ডারে কাজ করেছে এবং এই চ্যালেঞ্জটা কিভাবে সামলেছেন? এইবার হচ্ছে আমরা 65 জন ক্রু মেম্বার ছিলাম টোটাল। এই লাস্ট যে সিরিজ হলো আমাদের পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ, সেম অ্যাজ নিউজিল্যান্ড সিরিজেও। বাট বিপিএলে আমাদের অনেক বেশি ছিল। বাট এইখানটাতে যেহেতু ওই যে বললাম যে একটা রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা প্রোডাকশনের, এই প্রোডাকশনের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট আমাদের পরিপূর্ণ করতে টোটাল 65 ক্রু ছিল। তার মধ্যে আপনাকে আমি অ্যাসিওর করতেছি মোস্ট অফ দ্য ক্রু আমাদের দেশে ছিল। এটা নিয়েও গত 15-16 বছর অনেক কথা এসেছে, বা আমার কাছেও
অনেকে ফোন দিয়ে বলেছে যে যারাই প্রোডাকশন করতে আসে, যে কোনো বিদেশি কোম্পানি প্রোডাকশন করতে আসলে আমরা সাধারণত বাংলাদেশি 4-5 জন দেখি, বাকি সবাই ফার্স্টে তো ছিলই না, বাকি সবাই বিদেশি ক্রু থাকে। তো আমার মধ্যে যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যদি ওরা পারে আমরা কেন পারবো না। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা এই লাস্ট সিরিজে 40% ক্রু ছিল বাংলাদেশি, যারা সাউথ আফ্রিকান, অজিজ, ইন্ডিয়ান এবং হচ্ছে পাকিস্তানি ক্রু ছিল, তাদের সাথে মিলেমিশে কাজ করেছে। ভাইয়া, অনেকেই হয়তো বা টেলিভিশনে খেলা দেখে ভিতরের প্রোডাকশনটা আসলে কিভাবে মনিটরিং হয় বা কিভাবে কাজ করা হয় সেই জিনিসটা হয়তো অনেকেই জানে না, বা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো নিয়ে যদি একটু দর্শকদের ধারণা দেওয়ার জন্য যদি কিছু বলতেন। না, এখানে আসলে দর্শক এখন অনেক স্মার্ট, এখন সবাই সব কিছু সম্পর্কে জ্ঞান রাখে। বাট সামটাইমস আমি দেখি সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম যে ইদানিং সবাই কোম্পানি নিয়েও কথা বলে যে এই কোম্পানি খারাপ, এই কোম্পানি ভালো। বাট আমার কথা হচ্ছে ইকুইপমেন্ট, আপনি প্রোডাকশন করতে হলে আপনার কী লাগবে? অনেক কিছু লাগে। আমি ধরেন এই যে আজকে আপনি শ্যুট করতেছেন, ক্যামেরা লাগতেছে, প্রোডাকশন করতে আপনার ক্যামেরা লাগবে। এখন আমি একটা এ কোম্পানি হোক, আপনি একটা বি কোম্পানি হোক, আপনারও প্রোডাকশন করতে ক্যামেরা লাগবে, আমাদেরও প্রোডাকশন করতে ক্যামেরা লাগবে। এখন আপনি বি কোম্পানি যে ক্যামেরা নিয়ে কাজ করবেন, আমি এ কোম্পানি সেই ক্যামেরা নিয়েও কিন্তু কাজ করতে পারবো, বা আউটপুট কিন্তু সেম হবে। এখন মূল পার্থক্যটা হচ্ছে অপারেশনস। আপনি কিভাবে ইউটিলাইজ করতেছেন আপনার ইকুইপমেন্টগুলোকে, আপনি কিভাবে ইউটিলাইজ করতেছেন আপনার ক্রুকে, এইটার উপরে ডিপেন্ড করে সেম ইকুইপমেন্ট সেম ক্রু দিয়েও কিন্তু প্রোডাকশনের চেহারা অনেকখানি চেঞ্জ করা সম্ভব। এটা আমি কেন বলতেছি, একটা প্রোডাকশন করতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। আমাদের শুধুমাত্র ইকুইপমেন্টস না, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে খেয়াল রাখতে হয়, আমাদের ইভিএসের দিকে খেয়াল রাখতে হয়, যেটা দিয়ে আপনারা রিপ্লে সিস্টেম দেখেন। ইভিএসের মধ্যে 3-4 ধরনের প্রকারভেদ আছে, কোনোটা নর্মাল স্লোমো, কোনোটা সুপার স্লোমো, কোনটা আলট্রা স্লোমো। এইগুলোও হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত ধরেন আমরা 30-32 ক্যামেরায় কাজ করেছি, কিন্তু 30-32 ক্যামেরাটা কিন্তু সুপার স্লোমো প্রযুক্তির না, 30-32টা ক্যামেরায় আলট্রা স্লোমো ক্যামেরার না। সো এটা হচ্ছে পর্যায়ক্রমে একটা প্রোডাক্টের একটা নির্ধারিত বাজেট অনুযায়ী আমাকে মেনটেন করতে হয় যে আমি এই প্রোডাক্টটাকে সর্বোচ্চ কী লেভেলের সৌন্দর্য বা সর্বোচ্চ কী লেভেলের ভালোভাবে উৎপাদন করতে পারবো। সো ওই বাজেটটার উপরে ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কী করা উচিত বেস্ট আউটপুটটার জন্য। সো not only audio, not only visual, not only crew, not only engineering, not only commentators, not only producers, not only director, এইটা একটা সামগ্রিক প্রচেষ্টা। একটা প্রোডাকশনের ছেলে থেকে নিয়ে শুরু করে একদম যে ডিরেক্টর, যে ডিরেকশন দিচ্ছেন, প্রত্যেকটা ক্রু মেম্বার ইনভলভ একটা প্রতিষ্ঠিত ভালো প্রোডাকশন করার জন্য। সো অফকোর্স সবারই মিলিত প্রচেষ্টা থাকলে একটা ভালো প্রোডাকশন দেওয়া হয়। ওইটাই আমরা চেষ্টা করি, সবাইকে সবার জায়গা থেকে সব থেকে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করতেছি এখনও আসলে অলরেডি। ভাইয়া, যখন আমরা টেলিভিশনে খেলা দেখি সবারই একটা দর্শকদের চাহিদা থাকে যে ঝকঝকা তকতকা ছবি দেখবে, আসলে ওটা দেখতে চোখেরও শান্তি লাগে। বাট আপনি যেহেতু ভিতরে মানুষ, ক্যামেরার পেছনে কাজ করেন, ক্যামেরা নিয়ে কাজ করেন, সো সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া, যখন একটা ভালো মানের ক্যামেরা দিয়ে সম্প্রচার করা হয় সেক্ষেত্রে ওই ক্যামেরাটার প্রাইস রেঞ্জটা কেমন থাকে বা কী পরিমাণে মূল্য থাকে যেটা ব্যবহার করা হয় আসলে ভালো ছবির জন্য? দাম আসলে ডিফার করে। আপনার বাজারে অনেক ভালো ভালো ক্যামেরা আছে। এখন তো স্পোর্টস ইন্ডাস্ট্রি আলাদাভাবে তৈরি হয়েছে। এখন গ্রাস ভ্যালি ক্যামেরা যেমন তাদের প্রযুক্তিকে উন্নয়ন করতেছে, সনি খুব ওল্ড এবং মানে সাধারণত ব্র্যান্ড বলতে সবাই সনিকে চিনে। এখন হচ্ছে আলাদা আরও অনেক স্পোর্টস ইকুইপমেন্ট কোম্পানি তারা মার্কেটে আসতেছে, তাদের নিজস্ব আধুনিকায়ন ক্যামেরা, নট অনলি ক্যামেরা, আপনার অবশ্যই ক্যামেরার জন্য ভালো মানের একটা লেন্স প্রয়োজন হবে। আপনি ক্যামেরা খুব ভালো মানের কিনলেন, কিন্তু লেন্সটা হচ্ছে
কম দামি কিংবা হচ্ছে মানানসই না, সেক্ষেত্রে প্রোডাকশন অবশ্যই ভালো হবে না। সো প্রত্যেকটা জিনিস, আমি আবার ক্যামেরা লেন্স খুব ভালো কিনলাম, বাট আমি যেটা দিয়ে দর্শকদেরকে আউটপুট দিচ্ছি, যেই সুইচারের মাধ্যমে সবগুলা ইনপুট আসতেছে এবং ওইখান থেকে আমি মিক্সিং করতেছি, আই মিন দ্য মাস্টার মিক্সিং, সেইটা আউটপুটের জায়গা, সেইটা যদি আমার সেই কোয়ালিটির না হয়, সেটা যদি আমাকে নর্মাল এইচডি বা এরর থাকতেই পারে মেশিনারিজ। তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার শুধুমাত্র ক্যামেরা যে আমরা বলি বিষয়টা কিন্তু তা না। ক্যামেরা যেমন একটা মাধ্যম, ইভিএস তেমন একটা মাধ্যম, আমার সুইচারও তেমন একটা মাধ্যম, নট অনলি সেটা, আমার যে অডিও সিস্টেমটা যাচ্ছে সেটাও আরেকটা মাধ্যম। প্রত্যেকটা মাধ্যমের বেস্ট কোয়ালিটি আসবে বেস্ট প্রোডাক্টের মাধ্যমে, এবং সেই বেস্ট প্রোডাক্টটা অবশ্যই যে বললাম মার্কেটে অলরেডি অনেক কোম্পানি চলে আসছে। আমি কারণ নাম বলবো না, কারণ সবাই বলবে আমি তাদের এন্ডোর্স করছি। বিষয়টা হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তারা সবাই জানে সেই কোম্পানিগুলোর অবস্থা, এবং অবশ্যই তারা খুবই ভালো করতেছে। তারা প্রত্যেক নিয়তই আধুনিক জিনিসগুলো ইনপুট করতেছে। তাদের একটু জানতে চাও মানে প্রাইস রেঞ্জটা কীরকম থাকে, যেহেতু আপনারা এগুলো নিয়ে কাজ করেন? সাধারণত লেন্স, শুধুমাত্র লেন্স যদি আমরা করি, আমরা যদি 96, এখন 110 চলে আসছে, 110 লেন্স, এটারও কিছু ডিফার আছে। মানে আমরা শুধু 100 লেন্স 10 লেন্স দেখাচ্ছি, বাট 110 লেন্সেরও আবার 4টা কোয়ালিটি আছে। সো আমি আপনাকে ওই কোয়ালিটিগুলোকে বিস্তারিত বলতেছি না। আপনার দামটা হচ্ছে বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকাও আছে, বাংলাদেশি টাকায় 1.5 কোটি টাকাও আছে, বাট একই লেন্স আপনি একই নামে পাবেন, বাট ভেতরের মডিউলগুলো হচ্ছে একটু ডিফারেন্স করা আছে। সেম অ্যাজ ইট ইজ ক্যামেরার ক্ষেত্রে, আপনি যখন একটা সনির স্পোর্টসের, আমি নাম মডেলটা বলতেছি না, ধরেন ওইরকম একটা আপনি ক্যামেরা কিনলেন, সেখানে আপনার হয়তো $40,000 লাগলো, বাট আপনি সেইটাতেই যদি সুপার স্লোমো লাইসেন্স সহ নিতে চান, সেটা অবশ্যই $60+ হয়ে যাবে, $60,000। সো এইটা হচ্ছে ক্যামেরা, লেন্স এবং অন্যান্য ইকুইপমেন্টের বেলা তো সেম। আপনার ক্যামেরাতেও যেভাবে আপনি ইনভেস্ট করতে হবে ভালো কিছুর জন্য, অ্যাজ ইট ইজ রিপ্লে সিস্টেম, আপনার যদি ইভিএস থাকে, ইভিএস আপনাকে একটা স্লোমো সিস্টেম দিবে, সেটার একটা প্রাইস। সেম ইভিএসটাই আপনাকে সুপার স্লোমোর আরেকটা সিস্টেম দিবে, সেটার আলাদা প্রাইস। সেটার আবার আপনার বাৎসরিক একটা ফি আছে লাইসেন্স নেওয়ার জন্যে। সেম সিস্টেমটাই আবার ওই যে আপনি বললেন যে এত ঝকঝকে জিনিস দেখতে চান, এই দিক দিয়ে ঘাম পড়তেছে, এই দিক দিয়ে ইমোশনের সব কিছু দেখতে পারতেছেন, আবার ওইটাও ওই ইভিএসটা দেখাতে পারবে, যেটার প্রাইস আবার নর্মাল যে ইভিএসটা আমরা নর্মাল স্লোমোর জন্য ইউজ করি, সেটা থেকে 6 গুণ বেশি দাম, এবং সেটার লাইসেন্সের প্রাইসও আবার অনেক বেশি। সো এইটা খেলা বেসিস, মান্থলি বেসিস, বাৎসরিকভাবে আমাদের পে করতে হয়। হ্যাঁ, হকাই ক্যামেরা নিয়ে অনেক সময় অনেকের মানে আগ্রহ দেখি। আপনি তো হকাই সব ক্যামেরা সম্পর্কে জানেন না, সো এইটা আসলে কিভাবে মনিটরিং হয়, বা এইটা আসলে কেন, মানে এটা নিয়ে সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। হকাই ক্যামেরা বলতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে ক্যামেরা আপনাকে বুঝতে হবে যে সব ক্যামেরাই হচ্ছে ভিডিও ধারণ করার জন্য। এখন ওই যে একটু আগে আমি বললাম স্লোমো, সুপার স্লোমো, আলট্রা স্লোমো, ইট ডিফার্স অন আপনার সেটিংস, ক্যামেরা সেটিংস। হকাইয়ের নিজস্ব এটা আলাদা একটা কোম্পানি। আমি প্রোডাকশন করি, আপনি প্রোডাকশন করেন, রিয়েল ইম্প্যাক্ট করুক, টিপিটি করুক, এনএপির ইকুইপমেন্ট আসুক, কারো কিছু বদার করবে না। ওইটা টোটালি ডিফারেন্স কোম্পানি। মানে আপনি যাকে দিয়েই কাজ করেন না কেন, যদি আপনার হকাই প্রযুক্তি আপনাকে ইনভলভ করতে হয়, ইট শুড বি কাম ফ্রম দ্যাম। সেই রেপুটেড কোম্পানি, ওই একটাই কোম্পানি সারা ওয়ার্ল্ডে যত জায়গায় হকাই যায়, ওই একটা কোম্পানি থেকেই আসতেছে। সো তারা যেই ক্যামেরাটা দিচ্ছে, এখন আপনি যদি সেই ক্যামেরাটা নিয়ে প্রশ্নবোধক মানে তুলেন, তাহলেও কিছু করার নাই। আবার যদি বলেন যে না এটাই সব থেকে বেস্ট ক্যামেরা, তাহলেও কিছু করার নেই। এটা মানে হকাই সিস্টেমটা টোটালি আলাদা একটা সেকশন। এটা টোটালি আইসিসি তাদেরকে সেই অনুমতি দিয়েছে এই টোটাল ডিফারেন্স সেক্টরটাকে পরিচালনা করার জন্য। তারা ইভিএস যেমন একটা সেকশন, আমার ইঞ্জিনিয়ারিং যেমন একটা সেকশন, আমার ক্যামেরা ক্রু যেমন একটা সেকশন, ওইটা আলাদা একটা সেকশন। হকাই একটা সেকশন যাদের কোলাবোরেশনে আমরা আমাদের টোটাল প্রোডাকশনটা করতে পারি, ডিআরএসের সুবিধাটা দিতে পারি। বুঝতে পারছি। বাট ক্যামেরার জন্য আপনি যে বললেন আলাদা স্পেসিফিকেশন, এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না। ভাইয়া, একটা মাঠে খেলা চালাতে, ইন্টারন্যাশনাল ম্যাচ চালাতে মাঠে মানে কয়টা ক্যামেরা থাকে, কিভাবে সেই কাজ? নর্মালি আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে ইটস 28 to 32, এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড। আপনি যদি আমাদের বিপিএল দেখেন, সেখানে আমরা ইউজ করেছিলাম লাস্ট টাইম, আমি যেহেতু ছিলাম ওইখানে, 36 ক্যামেরা ছিল। আর এছাড়া আপনি যদি বলেন যে আইপিএল বা অন্যান্যরা কীভাবে করে,
আইপিএলে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আছে। সো সেইখানে ওরা 52 ক্যামেরা ইউজ করেছিল একটা প্রোডাকশানে। সেখানে আমি জাস্ট অ্যাজ এ গেস্ট হিসেবে গিয়েছিলাম, জাস্ট আমার কিউরিয়াসিটির জন্য। ওইখানে গিয়ে আমার যেহেতু এই লাইনে আমরা কাজ করি, সো আমার এই সাম কলিগ যারা ফ্রিল্যান্সার কাজ করে তাদের একজনের দাওয়াতে গিয়েছিলাম। সো এইটা হচ্ছে ডিফার করে হচ্ছে আপনি একটা কোম্পানি, আপনি আমাকে একটা কাজ দিবেন, আপনি কী টাইপের প্রোডাকশন চান, আপনি কী ধরনের কী কোয়ালিটির প্রোডাকশনটা চান। আপনি যদি আমাকে বলেন যে আমি আইসিসির মতন এই কোয়ালিটির প্রোডাকশন চাই, দেন আই উইল গিভ ইউ এ সামারি যে হ্যাঁ এই টাইপের প্রোডাকশন করতে গেলে আপনাকে এই জিনিস আনতে হবে। মানে আপনি আনবেন না, অবশ্যই আমি নিয়ে আসবো, কিন্তু আপনার তখন এই জিনিসগুলোর জন্য এই ধরনের একটা বাজেট লাগবে। আপনি আইপিএলের মতন প্রোডাকশন করবেন, কোনো সমস্যা নাই, আপনার এই জিনিসগুলো আনতে হবে, এটার জন্য এই বাজেটটা পড়বে। এটা ওই যে একটু আগে আমি বললাম যে আপনি 56 ক্যামেরা করেন, 32 ক্যামেরা করেন, এইটার মধ্যেও একটা ক্যামেরা কিন্তু বাগি অপারেট করে, একটা ক্যামেরা কিন্তু স্পাইডার ক্যাম অপারেট করে, একটা ক্যামেরা কিন্তু ড্রোনও অপারেট করে। সো সবগুলোই হচ্ছে আমার ভিজুয়ালের মাধ্যম, যেগুলো থেকে আমরা মাস্টার মিক্সিং করে দর্শকদেরকে দেখাই। সো প্রত্যেকটাই আমার পার্ট। সো প্রত্যেকটাকে আমরা একটা করে ক্যামেরা সোর্স হিসাবে কাউন্ট করি। সো আমাদের দেশে এখন পর্যন্ত মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা আমরা করি 28 to 32। ভাইয়া ডিআরএস এর জন্য তো ডেফিনেটলি হয়তো বা ডিফারেন্স ক্যামেরা থাকে। আর সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, সব খেলাতেই ডিআরএস থাকে। একটা সময় আমরা দেখতাম ডিআরএস থাকতো না। এখানে আসলে পার্থক্যটা কি, মানে ডিআরএস এর কস্টটা কেমন যায়? বা ডিআরএস এর কস্টটা আমি আপনাকে বলবো না, কারণ এটা টোটালি আইসিসি নির্ভর একটা জিনিস, এবং এটা যেই সমস্ত এটা বোর্ড হোক বা যারা কোম্পানি তাদের সাথে কমিউনিকেট করে, ওটা তাদের মানে তাদের থেকে তাদের এটা একটা কনফিডেন্সিয়াল ইস্যুস। কারণ আপনি যখন ধরেন আমাকে টু বি ফ্র্যাঙ্কলি আপনি আমাকে একদিনের জন্য হায়ার করলেন, সো আমি বললাম আমার একদিনের কস্ট হচ্ছে 20,000 টাকা। কিন্তু আপনি বললেন যে আপনাকে আমি একদিন না, আপনি 30 দিন কাজ করবেন, 30 দিনের জন্য হায়ার করলেন, তখন আমি কি বলবো, ঠিক আছে 15,000 টাকা করে হলে আমার চলে। আবার আপনি যদি বলেন যে না, আপনি 1 বছরের জন্য আমাকে হায়ার করবেন, তখন আমাদের মানে এই প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা কোম্পানির সাথে আসলে এই ধরনের একটা চুক্তি হয়। সেটা ডিআরএস হোক, সেটা আপনি স্টাম্পেও দেখবেন যে ক্যামেরা আছে, ওইটা ক্যামেরা জিঙ্ক আলাদা একটা কোম্পানি আছে, এটাও একটা ক্রিকেটের বিউটিফিকেশন, যেটাও বোর্ডরা সাধারণত চেয়ে থাকে। এটা ভ্যারি করে হচ্ছে কী টাইপের বা কী ধরনের আপনি আসলে প্রোডাকশনটা চান, ওইটার উপর ডিপেন্ড করে এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোম্পানি থেকে আনা হয়। এটা আমি যদি বলি যে আমি ডিআরএস দিতে পারবো বা আমি ডিআরএস দিব, তাহলে এটা মানে আপনার আইসিসি গ্রান্টেড করবে না। আমি যদি বলি আমি জিঙ্ক স্টাম্প দিব অ্যাজ এ কোম্পানি অনুযায়ী, যে আমি টোটাল ইকুইপমেন্ট দিচ্ছি, ধরেন টি স্পোর্টস সব কিছু আমরা দিচ্ছি, ওয়াই নট ডিআরএস আমরা দিব, কেন আমি স্টাম্পের ক্যামেরা দিতে পারবো না? এটা যদি আমি বলি তাহলে সেটা আমার বলাটা রং হবে, কারণ ওইটার জন্য আবার শুধুমাত্র গ্রান্টেড প্রতিষ্ঠান হচ্ছে ডিআরএসের জন্য ডিআরএস কোম্পানি, স্টাম্পের জন্য জিঙ্ক কোম্পানি। সো এইগুলো হচ্ছে সেম, মানে ডিফারেন্স সিস্টেম। ভাই আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আসলে একেবারে আমাদের ইকুইপমেন্ট, আমাদের সব কিছু, মানে সব কিছুই আমাদের থাকবে, ওইভাবে আমরা আসলে কবে শুরু করব, আর ওইটা নিয়ে আপনাদের ভাবনাটা আসলে কি? একদম আমার স্বপ্ন। আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আসলে আমার পার্সোনাল স্বপ্ন। আমি যদিও মিডিয়াতে ফ্রম দ্য 2003 থেকে কাজ করতেছি, বাট স্পোর্টসে 2011 থেকে। টু বি অনেস্ট, আমি প্রাউডলি সব থেকে বেশি খুশি হব যেদিন আমি দেখতে পারবো বা আমি শুনতে পারবো, আমি যদি নাও দেখতে পারি, যে এই প্রোডাকশনটা ইন্টারন্যাশনাল অনেকটার প্রোডাকশন, এইখানে সকল ক্রু, সকল ইকুইপমেন্ট, সকল কিছু আমাদের বাংলাদেশি। সেদিন আমি নিজে আমাকে এখনও কয়েকজন বলে, এই আপনি হেড অফ প্রোডাকশন হিসেবে কাজ করছেন, টু প্রাউড অফ ইউ। আমার মধ্যে এখনও সেই টাইপের হয়তো প্রাউডনেসটা কাজ করতেছে না। আমি এখনও কাজ করতেছি অ্যাজ এ মানে ওয়ার্কার হিসাবে কাজ করতেছি। বাট টু বি অনেস্ট, আমি চাই যে একদিন বাংলাদেশ ওয়ার্ল্ডের সামনে দেখাবে যে এইটা হচ্ছে টোটাল ক্রু, এটা সব বাংলাদেশি, টোটাল ইকুইপমেন্ট ফ্রম বাংলাদেশ, টোটাল ফ্যাসিলিটিস, লজিস্টিক্স, এভরিথিং ফ্রম বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা ইন্টারন্যাশনাল মানের প্রোডাকশন করার। এবং অবশ্যই বাংলাদেশের সেই সুযোগ আছে। আমি বিশ্বাস করি এটা খুব বেশি দূরে নেই। টি স্পোর্টস অলরেডি স্টার্ট করেছে। আমাদের ম্যানেজমেন্টের কাছে আমি বলেছি, ওনারা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের এখন ইকুইপমেন্ট অনেক আছে। হয়তো ওই লেভেলের এখন পর্যন্ত হয় নাই, এটা একটা সার্টেন টাইম লাগবে, হয়ে যাবে।
বাট অবশ্যই সেদিন আমার স্বপ্ন পূরণ হবে যেদিন আমি জানবো যে একটা ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মানের প্রোডাকশনে সকল ক্রু মেশিনারিজ ফ্যাসিলিটিস অল কাম ফ্রম বাংলাদেশ। ধন্যবাদ অসংখ্য। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম হেড অফ প্রোগ্রাম অ্যান্ড অপারেশন টি স্পোর্টস ইরফান আমিন ভাইয়ের সাথে। তার কাছ থেকে জানছিলাম আসলে এই যে আপনারা টেলিভিশনে যে ঝকঝকা তকতকা ছবি দেখেন সেটা আসলে কিভাবে দেখেন, কি ক্যামেরার মাধ্যমে সেগুলো সম্প্রচার করা হয়। এবং আরেকটা বিষয়, এই লাস্ট যে পাকিস্তান সিরিজটা ছিল সেখানে কিন্তু হেড অফ প্রোডাকশন হিসেবে কিন্তু প্রথমবারের মতো এই ব্যক্তি দায়িত্ব পালন করেছিলেন। তার কাছ থেকে আসলে সেসব বিষয়ে খুঁটিনাটি জানার চেষ্টা করছিলাম। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।